দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আব্দুল্লাহ আমির। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বাংলাদেশে বহু আকাঙ্ক্ষিত যে নির্বাচন, বহু বছর পরে বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন। আর বেশি দিন নাই, ফেব্রুয়ারি মাসের 12 তারিখেই আমাদের ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন, সেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক নেতাদের বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া। এদিকে আপনারা দেখতেছেন রুবিন ফারহানা, উনি অভিযোগ করতেছেন ওনার প্রতি বিএনপি অবিচার করছেন। উনি অনেক দিন ধরে কি বিএনপির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, বিএনপির জন্য অনেক 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 ওনার অবদান আছেন, বিএনপির জন্য উনি নিঃস্বার্থ ভালোবেসে বিএনপি করেছিলেন। এই কথাগুলা উঠে আসছে আজকে সাক্ষাৎকারে। তো আমি আপনাদের কাছে কথা বলতে চাই যে আজকে রুবিন ফারহানা উনি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে যাচ্ছেন। ওনার অভিযোগ হচ্ছে যে বিএনপি ওনার সাথে বেইমানি করেছেন। এই কথারই এই টপিকটা ছিল যে বিএনপি ওনার সাথে বেইমানি করছে। তা আমি বলতে চাই যে আমরা যারা কেউ না কেউ কোনো দলকে একটা পছন্দ করি, আমি কোন দল পছন্দ করি সেটা আমি আপনাদের কাছে বলবো না। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কোনো না কোনো একটা দলকে তো পছন্দ করি, তো আপনিও কোনো না কোনো একটা দলকে পছন্দ করেন। কেউ প্রকাশ করে কোন দলকে পছন্দ করেন, আর কেউ প্রকাশ করেন না। তা আমাদের দেশে আসল কথা হচ্ছে কি জানি, বর্তমান যুগে প্রকাশ করার একটা খুব ভুল যে আমি এই দল করি, আমি ওই দল করি। কারণ ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা হচ্ছে এমনের কিছু দিনের জন্য। আজকে ক্ষমতা আমি ছিলাম, আমার ক্ষমতা চলে গেলে কি অবস্থা হয় আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের দেশে ক্ষমতা থাকাকালীন আমাকে সবাই স্যালুট দিব, একটা ব্যান্ডেবার থেকে আরম্ভ করে পুলিশ পর্যন্ত সবাই আমাকে স্যালুট দেবে। আর ক্ষমতা যখন আমার কাছ থেকে চলে যাবে, ব্যান্ডেবার থেকে পুলিশ স্যালুট দিব দূরের কথা, ওদের ভয়ে কি আমি গাড়ি গোসকা পালাইয়া দেশেও থাকতে পারবো না, বিদেশ দেখতে পাবো। দেশেও যদি থাকি আত্মগোপনে থাকতে হবো, মাটির 70 ফুট গোয়াল নিচে যাইয়া বাস করতে হবে। এ হচ্ছে আমাদের দেশের রাজনীতি। ক্ষমতা যাওয়ার পরে আমাদের যে পতনটা হয় এত ভয়াবহ হয়, আর যেটা প্রকাশ করার মতো না। যে সুযোগ পাই আমি ক্ষমতায় থাকাকালীন আমার বিপক্ষ দলকে আমি মামলা হামলা খুন করে হয়রানি করে তাদেরকে বাড়ি ছাড়া করছি, ঠিক তেমনি আবার আমি যখন ক্ষমতা থেকে যাব আবার আমাকেও এই অবস্থা করা হবে। তো এই যে আমাদের দেশের যে উলটপালট যে রাজনৈতিক ব্যবস্থাটা, এই জিনিসটা আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, তবে আমার কাছে কিন্তু দর্শক বন্ধুরা একদম ভালো হচ্ছে না। আমি ক্ষমতা থাকাকালীন কত ক্ষমতা, কত পাওয়ার, আর ক্ষমতা চলে গেলে একজন মুসির থেকেও অদম হয়ে যায়, একটা রিক্সা ড্রাইভার থেকেও একটা অদম হয়ে যায়, আমরা কোনো জায়গায় থাকতে পারি না। তা আমি যে কথাটা আজকে টপিকটা ছিল যে রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি তাকে ন্যায্য একটা দাবি তার যেটা ছিল, বিএনপি অনেকদিন করছেন, তিনি বিএনপির জন্য অনেক কষ্ট করছেন, বিএনপির জন্য অনেক সময় দিয়েছেন, যার কারণে ওনাকে যখন নমিশন দিল না, উনিও কী করলো, আজকে এককভাবে উনি নির্বাচন করলো, এই সিদ্ধান্ত উনি নিয়ে গেলেন। তা আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে আমি যদি রুমিন ফারহানার হই, আমি হলাম, অভিযোগটা আমার। এখন আপনারা আমাকে বলতে পারেন আমার দলের ভিতরে আরও লোক আছে নাকি, আমি যেই দলটা করি এই দলের ভিতরে না হলেও প্রত্যেকটা বাংলাদেশের 300 আসন, বাংলাদেশের 300 আসন, তো একটা রাজনৈতিক দলে 300টা আসনে 300 জন দিয়ে নমিশন দিতে পারবে। এখানে 300 দলের ভিতরে এক একটা আসনের ভিতরে 2-3 জন দিতে পারবে না, এই ধরনের কোনো আমাদের সংবিধানে নাই। আর এটা হবেও না, একটা এলোমেলো সৃষ্টি হবে। এক দলের থেকে 3 জন নির্বাচন করলে ভোট ভাগাভাগি হইলে তাহলে আর ভোট কোথায় গেল? তো এই জন্য ওই একজনই একটা দল থেকে নির্বাচন করতে পারবে, এটা আমাদের বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং নিয়ম শৃঙ্খলা অনুযায়ী এটাই। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে আমার দলের ভিতরে আমার মতন আরো ভাগা ভাগা 3-4 জন নেতা থাকবে। এখন আমিও চাইবো আমাকে নমিনেশন দেওয়া হোক, আমি এমপি হব, এমপি হয়ে মন্ত্রী হব, মন্ত্রী হইয়া দেশের টাকা নিয়ে বিদেশে ফালামো। আমাদের দেশের রাজনীতিটা তো এরকমই হচ্ছে যে এমপি হইতে পারলেই তখন টাকার মেশিন তৈরি করা হয়ে যায়। তো
এখন প্রশ্নটা হচ্ছে, আমার মতন একটা আসনের ভিতরে প্রত্যেকটা দলের ভিতরে 3 থেকে 4 জন ভাগা ভাগা নেতা থাকেন যারা নির্বাচন করার মতন ক্ষমতা রাখেন। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমাকে নমিশন যদি দেয়, তো আমার পরে যে 4 জন আছেন এরা কি করবে? অথবা আমাকে দিল না, অন্য আমার পরে যে 4 জন বাকি আছেন ওই 4 জনের ভিতরে একজন দিল। তো এরকম করে দল তো একজনকেই আপনার নমিশন দিতে হবে নির্বাচন করার জন্য, পারমিশন তো একটা আসন থেকে একজনকে দিবে। এখন যে প্রত্যেকটা আসনে যে আমাদের ভাগা ভাগা 3 জন 4 জন করে নেতা থাকে, এখন দলীয় প্রধান যারা আছেন তারা একটা মুশকিলে পড়ে যান এই কারণে, কাকে দিয়ে না কাকে দিবেন, কাকে দিয়ে কার মন রাখবেন, কাকে দিয়ে আসনটা তারা ধরে রাখতে পারবেন। তারা তো সব দিক মিলিয়ে যে একজনকে তারা পারমিশন দেন যে উনি আমাদের এই আসন থেকে আমাদের দল থেকে নির্বাচন করুন। তো এই যে কাজগুলা, এখন আপনি একবার চিন্তা করে দেখেন, আমাকে দিল না দেখে আমি স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে যাব, তখন আর দল আমার ভালো থাকলো না, আমি ভালো ছিলাম, দলের সবাই ছিল খারাপ। এই যে আমাদের রাজনীতিতে এই যে মন্তব্যগুলা, আজকে আমি এখন যদি একটা কথা বলি, আমাদের দেশে এমন একটা রাজনৈতিক দল আছে যে যাদের নমিশন দিতে হবে, আমি দলটার নাম নেব না, আপনারা বুঝতে পারবেন, কারণ আমি কোনো দলকে বাংলাদেশের উপরে তোলার জন্য কথা বলবো না, এটা হলো গিয়ে আমার অঙ্গীকার, এবং কাউকে ছোট করব না একেবারে, এটাও আমি করবো না। আমি জাস্ট কি সমসাময়িক যে ইস্যুগুলো আসে ওই ইস্যুগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যে প্রাসঙ্গিক যেই কথাগুলো আছে না, আমি এগুলো নিয়ে কথা বলবো। তো বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দল আছে, তার নির্বাচন করতে হলে ওই দলের, আমাদের বিভিন্ন দলের তাদের গঠনমূলকের ভিতরে কি আছে, আমি লাঠিপাটির দলের প্রধান, আমি মরে গেলে আমার পুত্রে করবে, অথবা আমার স্ত্রী করবে, আমার মেয়ে করবে আমার দলের থেকে। আমাদের দেশে যে রাজনীতির প্রেক্ষাপটটা হচ্ছে কি, আমি লাঠিপাটির প্রধান, জোর করে নিয়ে খাউনা পার্টির প্রধান হলাম কি আমি। আমাদের দেশের গঠনমূলকে, রাজনীতি গঠনমূলকে কি আছে, আমি যদি মারা যাই, আমি যদি অসুস্থ হয়ে যাই, তো আমার দলের প্রধান হবেন আমার স্ত্রী, আমার ছেলে, আমার বউ। এরকম আমাদের দেশের গঠনতন্ত্র হয়ে আসছে। বহির্বিশ্বে অনেক দেশে দেখবেন কি তাদের রাজনৈতিক দলের ভিতরে পর্যায়ক্রমে সভাপতির সাথে সহসভাপতি বা চেয়ারম্যান বা আহ্বায়ক, তাদের পরে সিরিয়ালে যারা থাকবেন তারাই দলের হাল ধরবেন, এরকম আমরা দেখতে পাচ্ছি। বারাক ওবামার কোনো বাপে রাজনীতিবিদ ছিলেন না, ট্রাম্পের বাপে কোনো রাজনীতিবিদ ছিলেন না, কোনো দলের প্রধান ছিলেন না। তারা দলীয় কার্যক্রম অনুযায়ী তাদের মেধা দিয়ে, তাদের যোগ্যতা দিয়ে আসার পরে তারা একটা দলের থেকে নমিশন পায়, তারা দেশগুলো চালায়। আমি আমেরিকার কথা বললাম। তো বিভিন্ন দেশে এই জিনিসগুলো আছে, কিন্তু আমাদের দেশে মূলত কি হয়, বাপের পরে বউ, বউর পরে ফুট, ফুটের পরে তারাই ভাই, এই সিরিয়ালটা। তা আমাদের দেশেও এমন একটা রাজনৈতিক দল আছে যে এই নিয়মটা তাদের ভিতরে নাই। তাদের কি দলীয়ভাবে পুরা দেশের অনুযায়ী পুরা দলের সভাপতি যিনি হবেন তিনি হলেন গিয়া দলের চেয়ারম্যান থাকবেন, উনি মহিলা গেলে গিয়া ওনার ছেলে বউটো না, এই ধরনের কোনো আমি দেখতে পাচ্ছি না। আমার পরে যে সভাপতি আছেন, আহ্বায়ক আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, উনি সিরিয়ালে ওই দলের হাল ধরবেন। এরকম হলো কি আমাদের দেশে একটা রাজনৈতিক দল আছেন। তা আমি কথাটা বলতে চাচ্ছিলাম যে ব্যারিস্টার উমির ফারহানা বলছিলেন যে ওনাকে বিএনপি থেকে ওনাকে মর্যাদা দেওয়া হয় না, উনি যথাযথ যে সম্মানটা পাওয়ার কথা সেগুলো পায় না, ওনাকে নমিশন দিল না। এই কথাটা নিয়ে কি কথাটা হচ্ছিল। তা আমার কথাটা হলো যে আমি কেমন রাজনীতিবিদ হলাম, আমার এবার মন মানসিকতা কেমন হলো, দল থেকে যেই সিদ্ধান্তটা দিল আমি মেনে নিলাম না, তাহলে আমি এই দলের কিভাবে কর্মী হলাম, কিভাবে রাজনীতিক হলাম, আমি এই দলটাকে কিভাবে ভালোবাসলাম, আমার মেইন প্রশ্নটা হলো এইটা। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো দেখে থাকেন, তো আমাদের যদি কথার ভিতরে কোনো ভুল থাকে আপনারা একটু কমেন্টে বলে দিবেন। তা আমার ভুলটা আমি স্বীকার করে নেব। তা আমরা চেষ্টা করি যে কাউকে হিট করে কথা বলার চেষ্টা করি না, কোনো দলকে না। তা আমার প্রশ্নটা ছিল কি,
যে এই যে আমি একটা দলকে পছন্দ করে বললাম, দল আমার সাথে বেইমানি করলো, আমাকে নমিশন না দিয়া দিল বাচ্চুকে দিল, আলতাফরে দিল, খোকনরে এরকম যে করলো আমাকে না দিয়া, তখনই আমি ওই দলের বিপক্ষে চলে যাই। তো তাহলে একটা আসন থেকে যে 3-4 জন নির্বাচন করার ক্ষমতা রাখে, এখন দলের প্রধানরা কী করবে? কাউকে না কাউকে একজন করে দিতে হবে। এখন আমরা যে এই জিনিসটা মেনে নিচ্ছি না, তাহলে এতে কি দলকে আমরা সম্মান করলাম, না দলকে আমরা বেজ্জতি করলাম, না ছোট করলাম? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে এই জন্য বলবো, আমি সব দলের লোকদেরকে বলবো, আমার এই কথাটা খালি রুমি ফারহানাকে নিয়ে না, আমি এখন সর্বশেষে এসে আমি সব রাজনৈতিক দলের রাজনীতির নেতাদেরকে অনুরোধ করব যে অন্তত নির্বাচনে আইসা এই যে সামান্য একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা এত বছর কত শ্রম দেন, কত অর্থ, কত টাকা খরচ করেন, অনেক বেজ্জতি হন। বাংলাদেশের রাজনীতিতে বেজ্জতি ছাড়া কোনো কিছু নাই। অনেক মামলা খাওয়া লাগে, মাইর খাওয়া লাগে, গায়ে দিয়ে রক্ত জড়ানো লাগে, অনেক অপমান সহ্য করতে হয়। এত কিছু একটা দল নিয়ে আপনি যখন করলেন, ভালোবাসা করলেন, আজকে নমিশনটা আপনাকে না দেওয়ার কারণে আজকে দল থেকে আমরা চলে যান, অন্তত পক্ষে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনি একটা জিনিস বুঝবেন, যদি ওই দলের প্রধানই আপনি হয়ে থাকেন, তখন আপনি হলে কি করতেন? কাকে নমিশনটা দিতেন? কাউকে না কাউকে তো আপনি দিতে হতো, একজনকে তো নমিশন দিতে হতো নাকি? অবশ্যই একজনকে নমিশন দিতে হতো। আপনার দল থেকে 4-5 জন দাঁড়ানোর ক্ষমতা রাখে, তারা বলতেছে অমুক অমুক এবার নির্বাচন করবেন, মনোনয়নপত্র নিলেন, এখন আপনি তো দিতে হবে একজনকে, আপনাকেই আমি দলের প্রধান বানিয়ে দিলাম। এখন আপনি কি করতেন বলেন? আপনি বিপদে পড়তেন না? তারপরে এই জিনিসটা চিন্তা করতেন, ওই দলের প্রধান হয়ে আপনিও একটা বিপাকে পড়তেন। ওইটা রেখে দলের প্রতি সম্মান রেখে আপনারা সবাই যেই দলের থেকে নির্বাচন করবেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। আর আপনাদেরকে বলবো যে অন্তত হোকে একটা ফ্রেশ রাজনীতি করার চেষ্টা করবেন, দেশটাকে সঠিক পথে নেওয়ার চেষ্টা করবেন, আর বিশ্বের সাথে উন্নত দেশের সাথে তাল মিলিয়ে আমাদের দেশটাকে অর্থনৈতিক চাঙ্গা করবেন। আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলাগুলা পরিবর্তন করে দেশকে একটা সুন্দর একটা আইন শৃঙ্খলা পরিবর্তন দিলে যাতে অন্যায় অপরাধ কম হয় আর দেশের পরিবর্তন যাতে হয়, এরকম একটা রাজনীতি মন মানসিকতা নিয়ে আপনারা দল করবেন। আর দলের প্রতি বিশ্বাস রাখবেন, দলের প্রতি আস্থা রাখবেন, দলকে ভালোবাসবেন। আমাকে নমিশন দিলে আমি যেভাবে কাজ করব, আমার পরে অন্য কাউকে যদি নমিশন দেয় আমি ওইভাবে কাজ করব। এরকম মন মানসিকতা রেখে আমরা রাজনীতি করব, দলের প্রতি শ্রদ্ধা রাখবো, দলের প্রতি কর্তব্য রেখে আমরা পালন করার চেষ্টা করব। আর আমি যদি চলে যাই, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দলের একটা বেনাম হয়ে যাবে, এরকম সৃষ্টি আপনারা করবেন না। আপনাদের কাছে অনুরোধ রেখে আমি আজকের মতন চলে যাচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যে দলটাকে বিভিন্ন সময় প্রচুর সময় দিচ্ছেন, কষ্ট করছেন, সেই দলটাকে মন থেকে ভালোবাসুন, ওই দলের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।